হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় হিরো আলম। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের জন্য এবার আর পালানোর পথ খোলা রইল না। বিয়ের মিষ্টি প্রতিশ্রুতি আর নায়িকা বানিয়ে দেব বলে স্বপ্ন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের শাহজাহানপুর এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের পাশে পুলিশের ধাওয়া খেয়ে গ্রেফতার হন হিরো আলম। পুলিশ সূত্র বলছে, গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি গর্তে লুকিয়ে গাড়ি বদলে এমনকি পথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার সূত্রপাত 2025 সালের এপ্রিল মাসে। ভুক্তভোগী তরুণী সাদিয়া রহমান মিথিলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়ার পর তাকে বিয়ের প্রলোভন দেখান। শুধু তাই নয়, আমার পরিচিতি অনেক বড় প্রযোজক পরিচালকের সঙ্গে আছে, তোমাকে নায়িকা বানিয়ে দেব বলে স্বপ্ন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়লে তাকে জোর করে গর্ভপাত করানো হয় এবং শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ। মামলায় হিরো আলম ছাড়াও আরো কয়েকজনের নাম ছিল, কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত শেষে শুধু হিরো আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত 10 ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক আনোয়ারুল হক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারের আগের দিনগুলোতে হিরো আলমের চলাফেরা ছিল রহস্যময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরোয়ানা জারির খবর পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সূত্র বলছে, বগুড়ায় ভোট দিয়ে ঢাকায় ফেরার পথে শাহজাহানপুর থানার কাছাকাছি এলাকায় পুলিশের চোখে পড়েন। পুলিশ ধাওয়া দিলে তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় ধরা পড়েন। বগুড়া সদর থানার পরিদর্শক মাহফুজ আলম বলেন, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। হিরো আলমের আইনজীবী এই অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা, তিনি নির্দোষ, আদালতে প্রমাণ করা হবে। অন্যদিকে ভুক্তভোগীর পক্ষের আইনজীবী বলেন, পিবিআই তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, এখন বিচার প্রক্রিয়া শুরু হবে। হিরো আলমের গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলছেন, যে লোক নিজেকে হিরো বলে তার এমন অপরাধের খবর শুনে অবাক লাগছে না। আবার কেউ কেউ তার পক্ষ নিয়ে বলছেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা বা ঈর্ষার ফসল। হিরো আলমের অতীতেও একাধিক মামলা ছিল, নির্বাচনী সহিংসতা, মানহানি, এমনকি অন্যান্য অভিযোগও ছিল। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও আলোচনায় ফিরেছিলেন, কিন্তু এবারের গ্রেফতার অনেকের কাছে শেষ খেলা মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে, হিরো আলমকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে, আগামীকাল আদালতে তোলা হবে। এই ঘটনা নারী নির্যাতনের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের দাবি তুলেছে অনেক সংগঠন। বগুড়া নারী নির্যাতন প্রতিরোধ কমিটির এক নেতা বলেন, এই ধরনের প্রলোভনমূলক অপরাধ বন্ধ করতে হলে সমাজে সচেতনতা বাড়াতে হবে। হিরো আলমের এই গ্রেফতার কি তার হিরো ইমেজের সমাপ্তি ঘটাবে, নাকি আবারও ফিরে আসবেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে, সময় বলবে। কিন্তু আজকের এই খবরে একটা সত্য স্পষ্ট, গর্তে লুকিয়েও শেষ রক্ষা হয় না যখন আইনের হাত লম্বা হয়ে যায়। মৃত্যুর আগে জবানবন্দিতে যা বলেছিলেন শহীদ ওসমান হাদি, তদন্ত কর্মকর্তার সামনে বসে যখন জবানবন্দি দিচ্ছিলেন তখনও জানতেন না এই বয়ানই হবে তার শেষ সাক্ষ্য। জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে দাঁড়ানোর কথা ছিল শরীফ ওসমান হাদির, কিন্তু আদালতের কাঠগড়ায় পৌঁছানোর আগেই শত্রুর বুলেটে নিভে গেছে তার প্রাণ। তবে মানুষটি শহীদ হলেও হারিয়ে যায়নি তার লড়াই। মৃত্যুর আগ পর্যন্ত তদন্ত কর্মকর্তার কাছে দেয়া হাদির সেই চাঞ্চল্যকর জবানবন্দিকেই এখন ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জবানবন্দিতে তিনি কেবল রাজপথের নৃশংসতার বর্ণনা দেননি, বরং তুলে ধরেছেন তাকে দেয়া ক্রমাগত প্রাণনাশের হুমকির আদ্যপান্ত এবং গণহত্যায় জড়িত রাঘব বোয়ালদের সুনির্দিষ্ট অপকর্মের খতিয়ান। গতকাল বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তার বক্তব্যটি মঞ্জুর করা হয়। এ মামলায় সব আসামি পলাতক রয়েছেন। কাদের ছাড়া অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। জবানবন্দিতে 7 আসামির দায় নিয়ে বিস্তর বর্ণনা করেছেন শরীফ ওসমান হাদি, তুলে ধরেছেন নিজের চোখে দেখা তাদের সব অপকর্মের কথা। আন্দোলনকারীদের উপর কে কখন কোথায় হামলা কিংবা কারা গুলি চালিয়েছেন সেসবের বিবরণও দিয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে। এমনকি নিজেকে অসংখ্য নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছিলেন। শেরপুর 1 আসনের ফল নিয়ে আপত্তি, আদালতে যাবেন বিএনপি প্রার্থী।
শেরপুর 1 আসনের ফল নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা বলেছেন বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থী রাশেদুল ইসলামের কাছে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেছেন। প্রিয়াঙ্কা বলছেন, ভোটে নানা অনিয়মের অভিযোগ ও ফল নিয়ে আপত্তির কথা ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এবার নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে যাবেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পুনর্নির্বাচনের দাবি জানান। সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, অবশ্যই আমি আদালতে যাব। আমি ইসির কাছে ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচনের দাবির জন্য আবেদন করেছি। গেল বৃহস্পতিবারে ভোটে শেরপুর 1 আসনে জামায়াত প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে 1,30,989 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন 77,521 ভোট। সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা ফলাফলের শীটে প্রিজাইডিং অফিসারের সই সিল না থাকা, অনেক ক্ষেত্রে পোলিং এজেন্টদের নাম, সই ও এনআইডি নম্বর না থাকার কিছু প্রমাণ উপস্থাপন করেন। ধানের শীষের প্রার্থীর অভিযোগ, কোন প্রার্থীর পক্ষে দলীয় কর্মীরাই প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছু ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিজেই পোলিং এজেন্টদের নাম ও সই দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের নাম, এনআইডি ও স্বাক্ষর বিনীত ভোট গণনা বিবরণী পত্র কিভাবে শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গ্রহণ করলো। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডক্টর জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন, ডক্টর জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট 2 লক্ষ বার হয়েছে। জাহেদ, তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফরমালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হলো, হায় আল্লাহ, এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম, অথচ সে ছিল গুপ্ত। কি সেই বিট্রিয়াল। বুধবার সকাল 7টার দিকে তিনি তার ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে এসব কথা বলেন। পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নাই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক ওপরে ওঠে, সে সত্যিই গর্ব অনুভব করে, তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ওয়ান অফ আস কেউ অনেক বিখ্যাত হয় বা ওপরে ওঠে, সে বিট্রেড ফিল করে, ভায়োলেটেড ফিল করে, এবং এই ফিলিংটা একদম ভিজেরাল। আমাদের নিজেদের ভেতরের কারো কম্পিটেন্সকে কিভাবে মূল্যায়িত করব, এই সম্বন্ধে আসলে সমাজে হিংসাবাদে কোনো কনসেনসাস নাই। ফাহাম লেখেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ওয়ান অফ আস না, তা না হলে আপনার খবর আছে। তিনি লেখেন, আমি জানি আপনি মনে করেন যে এই ফেনোমেনন কি সেটা আপনি জানেন, সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্ত কতটা আপনি নিজে সফল বা বিখ্যাত না হলে কোনো দিনও বুঝতে পারবেন না।